শুরু করছি পরিযান উপন্যাস লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৫। মেঘাবৃত সূর্যটা যেন কিছুতেই বের হওয়ার চেষ্টা করে না। সারাক্ষণ এই মিশকালো মেঘের আড়ালে থাকে সে। একটু দেখা দিলে কি এমন ক্ষতি হয় তার? উল্টে দেখা না দিয়েই কত মানুষের ক্ষতি করে দিল। এই সব ভাবনা আপন মনে ভেবে চলছে পরি। জানালার ধারে জলচৌকি পেতে বাইরের দৃশ্য আপন মনে দেখছে পরি। হাতের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে স্থির চিত্তে দেখে যাচ্ছে আজকের মেঘমালা। এই গোমরা মেঘের উপর একরাশ ঘৃণা এসে জন্মায় পরীর। তখনই মনে পড়ল সোনালির বলা কথাগুলো। সত্যি কি পরি সবাইকে শুধু ঘৃণা করে, ভালোবাসে না কাউকে? তাহলে আজকে কেন কানাইকে বাঁচালো সে? সে কি ভালোবাসা নয়? তাহলে কি সেটা মায়া? হ্যাঁ, মায়াই হবে হয়তো। সোনালি এত কঠোর বলে গেল কেন পরীকে? সোনালি যখন চলে যায় তখন পরীর বয়স তো মাত্র ৭ ছিল। অতটুকু বয়সে পরীর মধ্যে কি এমন দেখেছিল সোনালি? সব প্রশ্নের উত্তর ওই খাতাটায় পাবে সে। কিন্তু এখন আর পড়তে ইচ্ছে করছে না পরীর। কানাইয়ের জন্য খুব খারাপ লাগছে। যদিও কানাইকে সাজা দেওয়া হয়নি, তবুও ভালো লাগছে না পরীর। বারবার সোনালির কথাই মাথায় আসছে। আফতাবের বড় মেয়ে সোনালি। যেদিন সোনালির জন্ম হয় সেদিন পুরো জমিদার বাড়ি খুশিতে মেতে উঠেছিল। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে সোনাকন্যা। দেখতে যেমন সুন্দরী তেমনি গায়ের গড়ন। তাই এই সোনাকন্যার নাম রাখা হয় সোনালি। প্রথম মেয়ে বলে সবাই আহ্লাদি করে রাখত সোনালিকে। বাড়ির বড় মেয়ে বলে কোনো শখ অপূর্ণ রাখেনি সোনালির। সব সময় সবার কোলে কোলেই থাকত। বড় হওয়ার পর সবার প্রিয় পাত্রী হয়ে ওঠে সোনালি। পদ্ম আখি, প্রিয়ংবদা, প্রাণচঞ্চল যেন এই মেয়েটিকেই বলা হয়। সব সময় হাসি মুখে আর সবার সাথে সুন্দর ব্যবহার করত সে। গ্রামের একটা স্কুলে পড়তো। সব শিক্ষকদের পছন্দের তালিকায় সোনালি সব সময়ের জন্য জায়গা করে নেয়। কিন্তু এই চঞ্চল মেয়েটার মুখে গাম্ভীর্য এনে দেয় সময়। সে যেন সোনালির এই খুশিকে মানতে পারেনি। হিংসার তাড়নায় সে মেয়েটির মুখ থেকে হাসি কেড়ে নিল। সোনালির ৫ বছর বয়সে মালা জন্ম দেন রূপালীর। তখন থেকেই জমিদার বাড়িতে কেমন গুমোট ভাব নেমে আসে। সবাই ভেবেছিল ছেলে হবে, কিন্তু মালা মেয়ের জন্ম দিয়েছেন। আবেরজান এতে ক্ষুব্ধ হলেন, সাথে আফতাবও। একটা পুত্র সন্তানের জন্য শেষ করে দিলেন মালার প্রতি তার ভালোবাসা। মায়ের প্রতি অবহেলা দেখে সোনালির কোমল হৃদয় কেঁপে উঠল। বাবাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করলো। তবে সেই ঘৃণা কখনোই আফতাবের সামনে প্রকাশ করত না সে। নীরবে নিবৃত্তে চোখের পানি ফেলত। ভাবত নিজে অভিশাপ দিতে পারেনি তো কি হয়েছে, ওর চোখের পানি তো অভিশাপ হয়ে দাঁড়াতেই পারে। পরীর জন্ম যেন সবার কাল হয়ে দাঁড়ায়। যেখানে একটা ছেলেই জন্ম দিতে পারেনি মালা, সেখানে রূপবতী মেয়ের জন্ম দিয়ে কি হবে? রূপ যেন অভিশাপ এনে দিয়েছে মালা ও তার মেয়েদের জীবনে। মেঘের গর্জনে পরীর ধ্যান ভেঙে দেয়। ঝোড়ো হাওয়া বইছে বাহিরে। বাতাসে মেঝেতে লুটানো ঘাগরাটা দুলছে। সামনের কোরানো চুলগুলো ও বাতাসের সাথে মেতে উঠেছে যেন। শীত লাগছে পরীর। জ্বরটা এখনো কমেনি, তবে এই জ্বর কখনোই কাবু করতে পারেনি পরীকে। আজকেও তার ব্যতিক্রম হলো না। তবে জলচৌকি থেকে উঠে দাঁড়িয়ে সে ঘরের সব জানালাগুলো বন্ধ করতে লাগলো। হঠাৎই তার একটা কথা মনে পড়ল। মালা বলেছিলেন সোনালি নাকি শহরে চলে গেছে। সেখানেই রাখালের সঙ্গে থাকে সে। আর ওই মেয়ে ডাক্তারগুলোও তো শহর থেকেই এসেছে। যদি ওরা সোনালির কোনো খোঁজ দিতে পারে। এসব ভেবে দ্রুত জানালা বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেল পরী। এক প্রকার ছুটেই চলে গেল মেহমানদের ঘরের দরজায়। কিন্তু ভেতরে যেতে ওর শরীর কাঁপছে। জ্বরে নয়, একটু অস্বস্তি লাগছে ওর। যদি ওরা সোনালির খবর দিতে না পারে।
পরি আস্তে করে দরজায় হাত রাখতেই ঝর্ণাত করে দরজা খুলে গেল। দরজা খোলার শব্দে পালক পেছনে ঘুরে তাকিয়ে পরীকে দেখে অনেক অবাক হলো। রুমি আর মিষ্টি ঘুমাচ্ছে, পালকও ঘুমানোর প্রস্তুতি নিতে যাচ্ছিল। বাগান বাড়ি থেকে ওরা তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আকাশের অবস্থা ভালো না, ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তাই ওরা তাড়াতাড়ি চলে এসেছে। দুপুরের খাবার খেয়ে একটু আগে ঘরে এসেছে। রুমি মিষ্টি ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে। পরি এগিয়ে এসে পালকের সামনে দাঁড়ালো। ইতিমধ্যে ঘাম ছুটে গেছে পরির। এমত অবস্থায় পরীকে দেখে পালক জিজ্ঞেস করে, কোনো সমস্যা পরি? মানে তুমি কিছু বলতে চাও? প্রশ্নটা ঝংকার তুলে দিল পরির সারা শরীরে। কথা বলতে ওর ঠোঁট কাঁপছে। আচ্ছা, সোনালির সম্পর্কে কি কিছু জিজ্ঞেস করা ঠিক হবে? কিন্তু সোনালির জন্য বুকটা খুব জ্বালা করে পরির। তাই সে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনারা তো শহর থেকে আইছেন। পালক পরির অবস্থা দেখে এগিয়ে এলো। সামনের জল চৌকিতে বসে ইশারায় পরীকে বসতে বলল। দু হাতে নিজের ঘাগরা খামচে ধরে এগিয়ে গিয়ে বসে পড়ি। পালক মুচকি হেসে বলল, হ্যাঁ, আমরা শহর থেকেই এসেছি। পালকের সুন্দর আচরণে পরি যেন সাহস পেল। সে চট করেই বলে উঠল, আপনারা কি আমার সোনা আপার খবর আইনা দিতে পারবেন? কথাটা পালক বুঝল না, তাই পরির প্রশ্নের বিপরীতে সে প্রশ্ন করে, সোনা আপাকে চিনলাম না, সব গুছিয়ে বলো, তাহলে বুঝতে পারবো। আমার বড় আপা, সোনা আপা, শহরে থাকে, আর আপনারাও তো শহর থেকেই আইছেন। আমার সোনা আপার একটু খবর আইনা দিবেন, খুব ভালো হয় তাহলে। কতদিন আপারে দেখি না। পরীর মায়াবতী মুখখানি দেখে পালকের কষ্ট হলো। এই মুখটা দেখলে বোধহয় পুরুষ কেন, কোনো নারীও পরীকে ফেরাতে পারবে না। টসটসে জলে ভরা চোখ দুটো সবাইকে ঘায়েল করার প্রধান অস্ত্র। তোমার আপা শহরে থাকে বুঝলাম, কিন্তু বাড়িতে আসে না? তোমার বাবাকে বললেই তো পারো, তোমাকে শহরে নিয়ে যাবে, তখন তুমি তোমার আপাকে দেখতে পারবে। পালকের কথায় পরীর ঘন ঘন মাথা নেড়ে বলে, না, আব্বা আমারে কোনোদিনই শহরে নিয়ে যাইব না। আপার কথা কইলে তো নিবই না। কেন, কি এমন করেছে তোমার আপা? দীর্ঘশ্বাস ফেলে পরি বলল, নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপা আমাকে গ্রামের একটা পোলারে ভালোবাসতো অনেক, কিন্তু আমার আব্বা মাইনা নেয় নাই। তার লাইগা আমার আপা হ্যারে নিয়ে শহরে চইলা গেছে, আর আহে নাই। আব্বাই কইয়া দিছে এই বাড়িতে যেন আমার সোনা আপার নাম কেউ না নাই। আম্মা অনেক কান্দে আপার লাইগা, তাই আমি একবার আপার লগে দেখা করতে চাই। পরীর কথার মাঝে একরাশ কষ্ট দেখতে পেল পালক। মেয়েটাকে প্রথম দেখে বদমেজাজি ভাবলেও এখন সে বেশ বুঝতে পারছে যে পরীর কঠোরতার পেছনে রয়েছে এক সাগর কোমলতা, ঠিক নারকেলের মতো। উপরের শক্ত খোসা যে ভাঙতে পারবে, একমাত্র সেই পারবে কোমলতা স্পর্শ করতে। পালক এবার বুঝতে পারছে যে এই বাড়ির বড় মেয়ের সাথে কারো কোনো সম্পর্ক নেই, কিন্তু মেজো মেয়ে, সে কোথায় এখন? উত্তর জানতে তাই সে জিজ্ঞেস করে, আর তোমার মেজো বোন এখন কোথায়? পরি মাথা নিচু রেখেই জবাব দিল, রূপা আপার বিয়ে হইয়া গেছে। বুঝলাম, কিন্তু পরি শহরটা তো তোমাদের গ্রামের মতো ছোট না যে খুঁজলেই তোমার আপাকে পেয়ে যাব। তাছাড়া তোমার আপাকে তো আমি কখনো দেখিনি, আর আমি মেয়ে হয়ে কিভাবে তোমার আপাকে খুঁজব? এভাবে খোঁজা তো সম্ভব নয়, তবে চেষ্টা করে দেখব। মনটা খারাপ হয়ে গেল পরীর। এটারই ভয় পাচ্ছিল সে, হয়তো ওরা কেউই সোনালির খবর দিতে পারবে না। গোমরা মুখেই পরি বলল, তাইলে কি কোনোদিন আপার খোঁজ পামু না? কথাটা বলেই উঠে দাঁড়ালো পরি, ছোট ছোট পা ফেলে দরজা দিয়ে বেরিয়ে গেল। স্থির নয়নে তা দেখল পালক। আজকে পরির আচরণে বেশ অবাক হয়েছে। দুদিন আগেই তো ওদের থাকা নিয়ে কত কথা শোনালো, আর আজকে এভাবে মিশে গেল। তবে পরির সাথে সাক্ষাৎ হয়ে বেশ ভালোই লাগলো পালকের। মেয়েটা সুন্দর, তবে কথাগুলো যেন আরো বেশি সুন্দর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যেন ঝড়টা আরো বাড়ল। আফতাব আজকে বোধহয় বাড়িতে ফিরতে পারবে না। এই ঝড়ের মধ্যে কোনো মাঝিই নৌকা চালাবে না।
পুরো জমিদার বাড়িতে অচেনা 3 পুরুষ ছাড়া আর কোনো পুরুষ নেই। নাইম বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আপন মনে। ঝড়ো হাওয়া গায়ে লাগছে, শীতও করছে, কিন্তু ঘরে যেতে ইচ্ছে করছে না তার। উল্টো হাত বাড়িয়ে সে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে। সকালের কথা ভাবছে নাইম এখন। অল্প সময়ের ব্যবধানে কত কথাই বলে গেল পরী, অথচ ওই সময়টুকু বারবার চোখের সামনে ভেসে উঠছে। পরীকে এক পলক দেখার ইচ্ছে যেন বাড়ছে নাইমের। আজকে রাতে কি তাহলে ও ঘুমাতে পারবে, নাকি পরীকে দেখতে যাবে? নাইম স্থির করলো আজকে যেভাবেই হোক অন্দরে সে ঢুকবেই। তার উপর আজ কেউই নেই বাড়িতে। আসিফ এসে নাইমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই ঠান্ডায় এভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই? চল ভেতরে। নাইম দৃষ্টি বৃষ্টিতে স্থির রেখে বলল, আজকে পরীকে দেখতে যাব। এই ঝড়ের মধ্যে? পাগল হয়েছিস তুই? সকালে কি হলো দেখলি না? পরী যেমন মেয়ে তোকে বেঁধে ফেলবে আমি নিশ্চিত। এরকম এরকম করিস না, নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, চল ঘরে। কিন্তু নাইম তা মানল না। সে পরীকে দেখবেই দেখবে। এ নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি করলো আসিফ আর নাইম। আসিফ ভয় পেতে লাগলো আর নাইম ওকে সাহস দিতে লাগলো। কিন্তু ভাগ্য যেন ওদের সহায় হলো না। তখনই সদর দরজা খোলার শব্দ এলো। অন্ধকারে একটা অবয়ব দেখতে পেল দুজনেই, তবে বুঝতে পারল না সে কে। তাই ওরা পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করল আগন্তুকের দিকে। বারান্দায় হারিকেন জ্বলছিল বিধায় আগন্তুক সেদিকেই আগে গেল। সাথে সাথে ব্যক্তির মুখটা স্পষ্ট হয়ে উঠল। অস্ফুট স্বরে নাইম বলে উঠল, আপনি? ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসি ফুটে উঠল শায়েরের। বৃষ্টিতে ভিজে সে একাকার, হাসি মাখা ঠোঁট দুটো কাঁপছে তার। পরনের সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে। নাইম অবাক হয়ে বলল, এই বৃষ্টিতে ভিজে এলেন কেন আপনি? এই সময় ভেজা ভালো না, জ্বর আসতে পারে। তাড়াতাড়ি পাঞ্জাবি বদলে ফেলুন। শায়ের নাইমের ঘরের মুখোমুখি ঘরটাতে প্রবেশ করে। পাঞ্জাবি খুলে আরেকটা পাঞ্জাবি পরে নেয়। দড়িতে ঝোলানো গামছাটা নিয়ে মাথার চুলগুলো মুছতে লাগলো সে। আফতাব বাড়িতে নেই বলেই শায়েরকে আসতে হলো, না হলে তার ঠেকা পড়েছে এই ঝড়ের মধ্যে আসতে। কোনো মাঝি আসতে চায়নি বিধায় সে নিজেই এসেছে নৌকা চালিয়ে, সাথে কাক ভেজাও হয়েছে। আফতাবের সবচেয়ে বিশ্বস্ত লোক হলো শেহরান শায়ের। বলতে গেলে ডান হাত। আখিরের থেকে সে শায়েরকে বেশি ভরসা করে। সব কাজের দায়িত্ব একমাত্র শায়েরকে দিয়ে নিশ্চিন্ত হতে পারেন সে। কোনো কাজে আজ পর্যন্ত দেরি করেনি শায়ের। তাছাড়া ওর কাজের হাত চমৎকার। বলতে গেলে যেখানে হাত দেয় সেখানেই সোনা পায়। এজন্য আফতাব একটু বেশি স্নেহ আর বিশ্বাস করে শায়েরকে। এমনকি শহর থেকে ডাক্তার আনার জন্য শায়েরের হাত আছে। শায়েরের পরামর্শেই আফতাব ডাক্তার এনেছেন। শায়ের বলেছে এতে নাকি আফতাবের নাম বাড়বে, সবাই আরো বেশি বেশি শ্রদ্ধা করবে তাকে। হয়েছেও তাই। সবার মুখে মুখে এখন আফতাবের গুণগান ছাড়া কিছুই শোনা যায় না। নাইমের সঙ্গে শায়েরের দেখা শহরেই হয়েছিল, তবে তা ক্ষণিকের জন্য। এরপর নাইম আর শায়েরকে দেখেনি, সে অন্য শহরে গিয়েছিল। আজই গ্রামে ফিরেছে আর এসেই কাজে লেগে পড়েছে। এখন শায়েরের প্রধান কাজ হলো এই জমিদার বাড়ি রক্ষা করা, যেন বাইরের কেউ এই বাড়িতে ঢুকতে না পারে। কিন্তু এই মুহূর্তে ক্ষুধায় পেট জ্বলছে ওর। কিছু না খাওয়া অবধি সে কিছুই করতে পারবে না। তাই সে ছাতা হাতে বের হলো। অন্দরমহলের দরজায় কয়েকবার টোকা দিল, কিন্তু কেউই সাড়া দিল না। অতঃপর শায়ের কুসুমকে কয়েকবার ডাকতেই কেউ একজন দরজা খুলে দিল। মুখোমুখি হলো পালক আর শায়ের। পালককে শায়ের একদমই আশা করেনি। ভেবেছিল বুঝি কুসুম আসবে। শায়ের নিজের বিস্ময়তা বিনা প্রকাশে বলল, কুসুমকে একটু ডেকে দিবেন? হারিকেনটা একটু উঁচু করে ধরে পালক, এতে শায়েরের মুখটা আর একটু স্পষ্ট হয়। পালক বলে, কুসুম তো নেই, বোধহয় বাড়িতে গেছে। তাহলে বড় মা? পালক একবার পেছনে তাকিয়ে আবার শায়েরের দিকে তাকালো, বলল, ঘরে আছেন। কিছু লাগবে আপনার?
আমাকে বলুন। শায়ের অনিচ্ছা প্রকাশ করে বলল, না, বড় মাকে বলুন শায়ের এসেছে, তাহলে তিনি আসবেন। মাথা নেড়ে হারিকেন হাতে নিয়ে চলে গেল পারুক। মালার ঘরে যেতেই দেখলেন জেসমিন মালার মাথায় জলপট্টি দিচ্ছেন আর থেমে থেমে কেসে উঠছেন মালা। পালক এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে ওনার? মুখ তুলে চকিতে তাকালো জেসমিন। বললেন, তুমি এ ঘরে এসেছো কেন? আর আপার বেশি কিছু হয়নি, সামান্য জ্বর, সেরে যাবে, তুমি নিজের ঘরে যাও। পালক শায়ের কথা বলতেই জেসমিন ঘর থেকে বের হয়ে গেল। তার সাথে পালককেও নিজের ঘরে যেতে বলে। ঘরে এসেই পালঙ্কে গা লাগিয়ে শুয়ে পড়ে পালক। রুমি আর মিষ্টি খাতা কলম নিয়ে কি সব হিসাব কষছে। এসব ভালো লাগছিল না বিধায় পালক নিচতলার বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল। অন্দরের দরজা ধাক্কার শব্দে সে দরজা খুলল, কিন্তু চোখের সামনে কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখে যেন মুগ্ধতা এসে ভেড়ে দুই নেত্রে। এই নিয়ে তৃতীয়বারের মতো শায়ের সাথে দেখা তার। প্রথম দেখা হয়েছিল শহরে। অদ্ভুত এই পুরুষটির চোখে আটকে গিয়েছিল পালকের নয়নজোড়া। অন্য রকমের মাধুর্য আছে শায়ের চোখে। সুরমা পরায় চোখ দুটোর সৌন্দর্য বেশি সরাচ্ছে। সেখানেই পালক কিছু পলক আটকে গিয়েছিল। তারপর আর দেখা হয়নি। আজকে বাগানবাড়িতে দ্বিতীয়বার দেখা হয়, তবে তার দূর থেকেই। আর এখন যে এইভাবে শায়ের সাথে পালকের দেখা হবে তা ভাবেইনি পালক। ধন্যবাদ সবাইকে। যেহেতু এটা উপন্যাস, তাই সামনে আরো কিছু নতুন চরিত্রের সাথে পরিচিত হবেন সবাই। তবে কে ভালো কি খারাপ তা এখনই বলা মুশকিল। আস্তে আস্তে সব পরিষ্কার হবে।